এসএসসি পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ অধ্যায়ের গ এবং ঘ এর জন্য যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে পড়তেই হবে এবং এগুলো থেকেই মানে 100% চান্স আছে কমন আসার। আমরা আজকে সেগুলোই দেখব যে সেগুলো কোন, কোন অধ্যায়। প্রথমত আমরা গ এর জন্য দেখব যে গ এর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ এর জন্য যদি আমি বলি যে গ এর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ তাহলে সেখান থেকে ১ম এ যে ম্যাথটা আসবে আমাদের সেটা হচ্ছে পি ও কিউ চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়ারত ক্রিয়াশীল বলের মানটা বের করো। মানে এখানে কি যে ২ টা মানে বিন্দু দেওয়া থাকবে এবং মানে এটা ধরো এটা কিউ এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। এখন এই যে বিন্দু ২ টা আছে, এখন এই ২ টার একটা চার্জ দেওয়া থাকবে। এই ২ টা চার্জ দেওয়ার পরে বলবে যে এই ২ টার চার্জ দেওয়ার পরে বলবে হচ্ছে যে এই দুটোর ভিতরে ক্রিয়াশীল যে বল মানে এফ এর ওই যে এফ এর যে সূত্রটা ওইটা হচ্ছে প্রয়োগ করে এটার অ্যান্সার গুলো বের করতে হবে। ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলোর কিন্তু 90% সম্ভাবনা আছে যে চলে আসার। এরপরে কি? আচ্ছা, এই প্রশ্নটা আবার আরেকভাবে আসতে পারে। এই প্রশ্নটা আবার এভাবেও আসতে পারে যে পি ও কিউ আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন। এরপরে যে কোয়েশ্চেনটা আমাদের সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে দুটি আধানদ্বয়ের মধ্যে এই যে এটা, দুটি আধানদ্বয়ের মধ্যে তড়িৎ প্রাবল্য সমান হবে। দুটি আধানদ্বয়ের মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা অথবা পার্থক্য নির্ণয় করো এইটা। 99% সম্ভাবনা আছে এটা চলে আসার। আর এর আগে যেটা বললাম পি ও কিউ আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে এটারও 90% সম্ভাবনা। দুটি আধানদ্বয়ের মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা অথবা পার্থক্য মানে এই যে পি ও কিউ এই যে আধান ২ টা থাকবে। এই আধান ২ টা থাকবে এবং এই যে মধ্যবর্তী যে তড়িৎ প্রাবল্য এটা সমান হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলছে। মানে ওই যে সূত্র অথবা পার্থক্য যেকোনো একটা বের করতে হবে। এই অঙ্কগুলো ভালো মতো পড়বা। আজকে আমি কিন্তু বোঝানোর জন্য কোনো কিছু পড়তেছি না। কারণ এগুলো তোমরা জানো। এগুলো তোমরা জানো। এখন লাস্ট মুহূর্তে আসে এগুলো তোমাদেরকে আলাদা করে ধরে, ধরে শিখানোর কিছু নাই। তোমরা গাইড ধরে টেস্ট পেপার যখন সলভ করো তখন এই কোয়েশ্চেন গুলো এই টাইপস এর কোয়েশ্চেন গুলো ভালো মতো সলভ করবে। ঠিক আছে? আচ্ছা। এরপরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে দুটি আধানের মধ্যে এই যে এটা, দুটি আধানের মধ্যে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। এটারও কিন্তু সম্ভাবনা আছে 96%। দুটি আধানের মধ্যে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। ওই যে পি ও কিউ দেওয়া থাকবে। এরপর বলবে যে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। এটা কিন্তু গ এর জন্য অনেক ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু কেউ মিস করবা না। এই কোয়েশ্চেন গুলো মিস করলে কিন্তু পরে কিন্তু ঝামেলায় পড়তে পারো। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা একটু মানে খাতা কলম নিয়ে একটু লিখে রাখতে পারো। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এগুলো যদি লেখা শেষ হয় তোমরা একটু লিখতে থাকো। একটু পজ করে লিখতে থাকো। আমি পরের প্রশ্নগুলোতে আসছি। আচ্ছা, এগুলো যদি লেখা শেষ হয় তাহলে আরেকটা আমরা সূত্র দেখব সেটা হচ্ছে যে পরের প্রশ্নটা বলছে যে কাচদণ্ড দ্বারা মানে পরে এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। কাচদণ্ড দ্বারা কোনো বস্তু চার্জিত অথবা আহিত করা সম্ভব কিনা এটা প্রমাণ কর। এটা তোমরা একটু এই প্রশ্নগুলো কই পাবা ভাইয়ারা? এগুলো একটু টেস্ট পেপার খুলবা তোমরা। একটু টেস্ট পেপারটা তোমরা এই মুহূর্তে তো সবারই টেস্ট পেপার আছে এট লিস্ট, তাই না? টেস্ট পেপার তো এই টাইমে সবারই মোটামুটি আছে। আমি টেস্ট পেপারের কথা বলব না। তোমরা পুরাতন টেস্ট পেপার হলেও পাবা, নতুন টেস্ট পেপার হলেও পাবা। কোনো সমস্যা নাই। বাট এই কোশ্চেন গুলো কিন্তু মিস করা যাবে না। একেবারেই যাবে না। কাচদণ্ড দ্বারা কোনো বস্তু চার্জিত বা আহিত করা সম্ভব কিনা? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমরা টেস্ট পেপার খুলবা, তোমরা সৃজনশীল একটু এনালাইসিস করবা। সৃজনশীল এনালাইসিস করতে গেলে তোমরা এই কোশ্চেন গুলো অবশ্যই পাবা। এরপরে
যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গোলকের ধারকত্ব। এটা একদম এই অধ্যায়ের একদম জনপ্রিয় একটা প্রশ্ন যে গোলকের ধারকত্ব। এটা পারতেই হবে। এটারও 99% সম্ভাবনা আছে চলে আসার। গোলকের ধারকত্বটা তোমাদেরকে ভালোমতো শিখতে হবে। এরপরে আরেকটা যে কোশ্চেন আছে কুলম্বের সূত্রের প্রতিপাদন। এটা অনেকটা ইম্পর্টেন্ট 95%। কুলম্বের সূত্রের প্রতিপাদন যে জিনিসটা আমাদেরকে বলে সেই জিনিসটা হচ্ছে যে কুলম্বের যে সূত্রটা আছে এই সূত্রতে যে একটা মানে ব্যাখ্যা করা আর কি এটা কিভাবে কি হলো। এটা অনেক সময় ক্ষয়ও আসে, অনেক সময় গয়েও আসে। ২ টার একটা। তাহলে এই যে এইটা যদি পড়ো, এই কোশ্চেনটা যদি পড়ো তাহলে তোমার গও হচ্ছে খও হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা লেখো, সরি এই প্রশ্নগুলো তোমরা লেখো, নাহলে টুকে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি তাহলে আচ্ছা, তাহলে এবার আমরা ঘয়ের জন্য দেখব যে ঘয়ের জন্য কোন গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আমরা পড়ব বা প্রশ্নগুলো আমরা পড়ব। সৃজনশীল না, সরি, প্রশ্নগুলো আমরা পড়ব। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ। বর্তনীর তড়িৎ প্রবাহ, এই যে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এই প্রশ্নটা অনেকবার আসছে। এই প্রশ্নটা মানে ছেড়ে পড়ার কোনো উপায় নেই, এই প্রশ্ন পড়তেই হবে। বর্তনীর তড়িৎ প্রবাহ তোমরা যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করো বহুবার আসছে, ঠিক আছে? অথবা এই প্রশ্নের ছাড়া যেটা আসতে পারে 99% যেটা আসতে পারে সেটা হচ্ছে আর ও আর প্রাইম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ একই হবে কি না ব্যাখ্যা করো। এই প্রশ্নটা সব থেকে বেশি আসছে হচ্ছে না হলে গয়, না হলে গয়। এখানে এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু অনেক সময় ঘয়ের থেকে আবার গয়েও দিয়ে দেয়। তো ওটা তোমাদের জন্য সুবিধা হলো যে তোমরা গয়ে দেখ আর ঘয়ে দেখ তোমরা কিন্তু পারবা। গয়ে দেখ অথবা ঘয়ে দেখ তোমরা কিন্তু জিনিসগুলো পারবা, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে একই বর্তনীর তুল্য রোধ ও অথবা রোধ নির্ণয় করে। এটা তো জাতীয় প্রশ্ন এই অধ্যায়ের এটা জাতীয় প্রশ্ন। এটা মানে এটা সবাই জানে, মানে যে এই অধ্যায়টা পড়েনি সেও জানে যে বর্তনীর তুল্য রোধ অথবা রোধ নির্ণয় করতে হলে আমার মানে এই স্থির তড়িৎ অধ্যায়টা যদি পড়তে যাই তাহলে এইটা থাকবে। তুমি গাইড খুললে মানে এটা তোমার চোখে ধরবে যে গয়ে বেশিরভাগ ঘয়ে এই তুল্য রোধ নিয়েই যত সমস্যা। বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, এগুলো নিয়ে হাবিজাবি, এগুলোই সব থেকে বেশি। তুল্যরোধ সবচেয়ে বেশি, এটা 100% একটা বলা যায় যে তুল্যরোধ আসবেই অথবা তুল্যরোধ অথবা রোধ আসবে, এটা 100% বলেই দেওয়া যায়। আবার পরের সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে দুইটি বিন্দুর বিভব পার্থক্যের রিলেটেড যে প্রশ্নগুলো থাকে ওগুলা। দুইটি বিন্দুর বিভব পার্থক্য অথবা বিভব পার্থক্যের পরিবর্তন কত। বিভব পার্থক্যও আসতে পারে অথবা বিভব পার্থক্যের পরিবর্তনের কথাও বলতে পারে, তাই না? আচ্ছা, এই যে প্রশ্নটা এটা 99% কমন বলে দেওয়া যায়। দুইটি বিন্দু বিভব পার্থক্য, এটা এটা তুল্যরোধ যদি থাকে তাহলে এটা মোটামুটি বলেই দেওয়া যায় থাকবে, দিতেই পারে তারা। মানে এই টাইপসের কোশ্চেনগুলো দুইটি বিন্দুর বিভব পার্থক্য অনেক দেখবে আসবে। তোমাদের স্কুলের সামনে যে পরীক্ষাগুলো আছে না এগুলোতেও দেখবে আসবে, এগুলোতেও এই ধরনের প্রশ্নগুলো আসবে। আবার পরের যে ধরনের প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এ বি ও সি বিন্দুতে ভোল্টেজ নির্ণয় করো। তিনটা বিন্দু দেওয়া থাকে বা আরো 4-5টা বিন্দু দেওয়া থাকে, এখন বলতে পারে যে বিন্দুগুলোর ভোল্টেজ নির্ণয় করো। আসতে পারে না? পারে তো আসতে। এখন বিন্দুগুলোর যে ভোল্টেজ নির্ণয় করতে যে বলছে, এখন এগুলো কিন্তু তুমি যদি এই অধ্যায়টা শেষ করে থাকো, আমি যদি টেস্ট পেপার অ্যাটলিস্ট সলভ করো বা সলভ করার আগে আমি বলি, যদি এইটার বেসিক এই অধ্যায়ের বেসিকগুলো ক্লিয়ার থাকে তাহলে এই অধ্যায়ের মোটামুটি সব প্রশ্নই তুমি পারবা, সব প্রশ্নই পারবা। কিছু প্রশ্ন আছে একটু ব্যতিক্রম, ওগুলো খুব কম আসে, কিন্তু এই প্রশ্নগুলো পড়লে তুমি 99% পাবা। আর ওই 1% আছে না, ওই 1% হয়তো বা দেখা যেতে পারে তোমার 2 মার্ক
অথবা 1 মার্ক এরকম করে আসতে পারে, 2 অথবা 1 মার্ক এরকম ওই 1%-এ চলে আসতে পারে। এছাড়া 99% তুমি শিখে গেছো। যদি এই প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করে শিখতে পারো, তাহলে মোটামুটি বলেই দেওয়া যায় যে তুমি অধ্যায়ের 99% শেষ করছো বেসিক। আর এই অধ্যায়গুলো, এই প্রশ্নগুলো যদি শেষ করতে পারো। এরপরে যে প্রশ্নটা, সেটা হচ্ছে দুটি রোধের মধ্যে ক্ষমতা একই হবে কি না, অথবা ক্ষমতার পার্থক্য। এই যে ক্ষমতার পার্থক্য রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, এগুলো মাঝে মধ্যেই চলে আসে। এই যে মাঝে মধ্যেই চলে আসে, ক্ষমতা যে কোনো সময় আসতেই পারে, অনেক আসে, অনেক। এরপরে যেই 2টা প্রশ্ন বলতেছি, হ্যাঁ, এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে গ এবং ঘয়ের জন্য এই তুল্যরোধ এবং এই 2টা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বিষয়গুলো? বিদ্যুৎ বিল সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো অনেক আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে, যে কোনো বোর্ডের জন্য এই 2টা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডের জন্য। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। বিদ্যুৎ বিল সংক্রান্ত এটা বলেই দেওয়া যায় যে 100% এটা আসবেই, বলেই দেওয়া যায়। আবার পরের যে প্রশ্নটা বলছে যে বাসা বাড়িতে সার্কিটে নকশা তৈরি অথবা সার্কিটে সাজানোর টাইপসের যে ম্যাথগুলো আছে, এগুলো কত ইউনিট বিল আসলো তোমার বাসার, তারপরে বাসা বাড়িতে এই যে নকশা সাজাতে কীরকম সার্কিট বানাতে হবে, এইটা যদি প্রশ্ন কঠিন করে তাহলে দেখা যাবে যে এই বাসা বাড়িতে সার্কিটের নকশা তৈরির জন্য এই প্রশ্নটা দিয়ে দিছে। যদি প্রশ্ন কঠিন করে এটা দিয়ে দিছে, তখন কি করবে? এই জন্য এই প্রশ্নগুলো সলভ করে রেখে নিজেকে ইজি করো, নিজের কাজটাতে ইজি করো, তাহলে তোমার এই অধ্যায়ের প্রায় মোটামুটি সব ধরনের প্রশ্নই পড়া হয়ে যাবে, তোমাকে কেউ আটকাইতে পারবে না। আবার বোঝাইতে পারছি? এই যে 100% যে প্রশ্নগুলো আমি দিলাম, এই যে এইটা একটা, লাস্টের 2টা, তারপর নিয়ে 99% প্রশ্ন মানে যেগুলো আছে এগুলো সলভ করো না ভাই, বেসিক কমপ্লিটটা করো প্রথমে। এখন তো আর বেসিক কমপ্লিট করার তেমন টাইম নাই, তবু এখন অ্যাটলিস্ট যদি তুমি দিনে 7 থেকে 8 ঘন্টা না পড়তে পারো, তাইলে যদি তোমার মানে আগে থেকে পড়া না থাকে তাহলে অনেক সমস্যা হবে। যদি আগে থেকে পড়া থাকে তাহলে তো তুমি এগুলো শুধু প্র্যাকটিস করলেই পারবা। যদি বেসিক না ক্লিয়ার থাকে, প্লিজ 2 অথবা 3 দিনের মধ্যে বেসিকটা ক্লিয়ার করো, একটু একটু কষ্ট করো। লাস্ট টাইম এসে একটু কষ্ট করতেই হবে, এটার ফলটা পরে বুঝবা, পাবা। লাস্ট টাইম একটু কষ্ট করো, ফলটা অনেক ভালো হবে সামনে। যে 2-3 দিন বেসিকটা কমপ্লিট করে এই প্রশ্নগুলো সলভ করো, অনেক কাজে আসবে। এই অধ্যায় থেকে অ্যাটলিস্ট না হলেও 1টা থেকে 2টা সৃজনশীল আসবেই, আসবেই ভাই, এটা এটা বলেই দেওয়া যায়। বললামই, প্রশ্ন ফাঁসের মতো 1-2টা প্রশ্ন চলেই আসছে। এই অধ্যায়টা কমপ্লিট করো, এটা খুব বেশি কঠিন না, খুব বেশি কঠিনও না, সহজ একটা অধ্যায়, খালি একটু বোঝার বিষয় আছে, বুঝতে পারলে সহজ। একটু 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 ট্রাই করো তোমরা, লাস্ট কয়েকদিন একটু কষ্ট করো, এটা করতেই হবে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। কষ্ট পৃথিবীতে যারাই ভালো কিছু করছে, বড় জায়গায় গেছে, কষ্ট করেই তো হয়েছে। লাস্ট টাইমে কষ্ট করতে হবে, তাদের মতো কষ্ট করা শেখো। কষ্টটা করতে হবে, তো কষ্ট করাটা শেখো। না হয় একটু তো কষ্ট করতে হবে, তাই না? সারাদিন তো মানে বলে মানে এর দোষ ওর দোষ দিয়ে তো লাভ নাই রে ভাই। তোমার রেজাল্ট দেওয়ার পরে তো কেউ তোমাকে জিজ্ঞেস করবে না কার দোষ ছিল, এটা কেউ মানবে না। সবাই তোমার বন্ধু বন্ধু সবাই মজা করবে, তুমি ঘরের এক কোনায় বসে থাকবা, আর কিচ্ছু নাই করার, নেই কিচ্ছুটা করার নাই। স্কুলে ডাকবে ইয়া করার জন্য, মানে ক্রেস্ট নেওয়ার জন্য, যারা A+ পাইছে, তুমি যাইতে পারবে না, বন্ধু বান্ধবদের সাথে অনেক কষ্ট লাগবে। এই এই জন্য বলি যে এই টাইমটাতে ভালো মতো পড়ো, লাস্টে ফলটা অনেক ভালো হবে তোমাদের জন্য। বুঝাইতে পারছি? তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবা।